প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করি সবাই খুবই ভালো আছো। বিগত কয়েকটা দিন আমরা আমাদের অনলাইন পরীক্ষার কার্যক্রমে ব্যস্ত ছিলাম এবং গতকাল আমি আমাদের যেই মিড টার্ম পরীক্ষা ওই মিড টার্ম পরীক্ষার রেজাল্টটি পাবলিশ করেছি। দেখলাম তোমরা আশানুরূপ ভালো রেজাল্ট করেছো, তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। অনলাইনের মধ্যে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকার পরেও যে তোমরা পড়াশোনা করতে পারছো বা পড়াশোনা করছো। সো আমরা এভাবে যদি পড়াশোনা করে যাই, হয়তো বা যখন আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসব, যখন আমরা আবার ক্লাসরুমে ফিরে আসতে পারবো, তখন কিন্তু আমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোতে আমরা ভালো পারফরমেন্স শো করতে পারবো। সো আজকে থেকে আমাদের আবার নিয়মিত ক্লাস শুরু হতে যাচ্ছে। আশা করছি তোমরা বিগত সময়ের মতো আবার নিজের দক্ষতা এবং ধৈর্য প্রকাশ করে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা। আজকে আমরা যেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একাদশ অধ্যায়। একাদশ অধ্যায়ের আজকে আমরা জীবন বীমা এবং জীবন বীমার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমি তোমাদের নিয়মিত ফিন্যান্সের শিক্ষক বিজয় মজুমদার, লেকচারার অফ ফিন্যান্স ডিপার্টমেন্ট, ক্যামব্রিয়ান কলেজ, চিটাগং। চলো আমরা আমাদের আজকের ক্লাসে ফিরে আসি। জীবন বীমা বলতে আসলে আমরা কি বুঝি? বীমা বলতে আমরা বিগত ক্লাসগুলোতে, বিগত অধ্যায়ে, দশম অধ্যায়ে জানতে পেরেছি বীমা হচ্ছে বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে একটি চুক্তি, যার মাধ্যমে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতার সম্পত্তির আর্থিক ক্ষতিপূরণ প্রদানের নিশ্চয়তা প্রদান করে। তাহলে যদি আমরা এখন বলি যে জীবন বীমা বলতে কি বোঝায়, জীবন বীমা হলো মানব জীবন সংশ্লিষ্ট একটি নিশ্চয়তার চুক্তি। এটা কিন্তু ক্ষতিপূরণের চুক্তি না। আমরা বীমাতে যেমন পড়েছি ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ আর নিশ্চয়তার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে ক্ষতিপূরণের চুক্তি হচ্ছে তোমার কোনো একটা সম্পত্তি যদি নষ্ট হয়, সেটা হতে পারে গাড়ি, হতে পারে বাড়ি, হতে পারে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, যদি তোমার নষ্ট হয় অথবা পুড়ে যায় অথবা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে যেই ক্ষতিটা হলো, একটা বীমা কোম্পানি ইচ্ছা করলে তোমাকে সেই ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে পারবে, অথবা তোমাকে একটা নতুন সম্পত্তি ক্রয় করে দেওয়ার স্কোপ রয়েছে। কিন্তু কোনো কারণে যদি আমরা জীবন বীমা যেটা বলি যে কোনো একজন ব্যক্তি মারা গেল, তাহলে বিলিয়ন বিলিয়ন টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করেও কিন্তু ওই জীবনটা কিন্তু ওই বীমাকারী প্রতিষ্ঠান ব্যাক করে দিতে পারবে না। দ্যাট মিন্স হচ্ছে ইচ্ছা করলে কিন্তু ক্ষতিটা পূরণ করে দেওয়া সম্ভব না। ওই জন্য জীবন বীমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয় না, এটা হচ্ছে একটা নিশ্চয়তার চুক্তি। দ্যাট মিন্স হচ্ছে তোমাকে জাস্ট হচ্ছে একটা নিশ্চয়তা দিচ্ছে যে এই ব্যক্তিটা মারা যাওয়ার কারণে তোমার যে আর্থিক ক্ষতিটা হলো তার বিপরীত তোমাকে একটা জাস্ট আর্থিক একটা নিশ্চয়তা প্রদান করছে, তোমাকে ফিনান্সিয়াল একটা নিশ্চয়তা প্রদান করছে। ওই জন্য জীবন বীমা হলো নিশ্চয়তার চুক্তি, যা ব্যক্তির মৃত্যুতে বা বীমাপত্রের মেয়াদ পূর্তিতে সাধারণ বীমাকারী বীমা দাবির অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে। দ্যাট মিন্স হচ্ছে আমরা এখান থেকে বুঝলাম বীমা, জীবন বীমার ক্ষেত্রে জীবন বীমা হলো একটা নিশ্চয়তার চুক্তি, যার বিপরীতে ওই ব্যক্তির মৃত্যু অথবা এক নির্দিষ্ট সময়ের পরে বীমাকারী প্রতিষ্ঠান একটি অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে। কাকে প্রদান করে? যদি সেটি সাধারণ একটি সময়ের জন্য করা হয়, ওই সময়ের পূর্তিতে যদি বীমা গ্রহীতা বেঁচে থাকে, বীমা গ্রহীতা টাকাটি পাবে, আর যদি বীমা গ্রহীতা মারা যায় সেই ক্ষেত্রে অবশ্যই তার নমিনি টাকাটা পাবে। এই হচ্ছে আমাদের
জীবন বীমা সম্পর্কিত আমাদের প্রাথমিক ধারণা। এবার আমরা একটু চলে আসি জীবন বীমার সম্পর্কিত যে বৈশিষ্ট্য আমাদেরকে বলা হচ্ছে। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে মানব জীবন সংশ্লিষ্টতা। জীবনটা কিন্তু কোনো গাড়ি বা কোনো বাড়ি বা কোনো সম্পত্তির মধ্যে থাকে না, জীবনটা থাকে মানুষের সাথে সম্পর্কিত। দ্যাট মিনস হচ্ছে জীবন বীমাটা অবশ্যই মানব জীবন সংশ্লিষ্টতা। জীবন বীমা সবসময় মানব জীবন সংশ্লিষ্টতা হয়ে থাকে। যে কোনো ব্যক্তির মৃত্যু হলে, ব্যক্তি অক্ষম হলে, দ্যাট মিনস হচ্ছে অক্ষম বলতে অ্যাক্সিডেন্টের কারণে কোনো একটা অঙ্গহানি হলো, তার হাত কেটে গেল, পা কেটে গেল, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলতে পারি অক্ষম। দ্যাট মিনস হচ্ছে তার ক্ষমতা যদি কমে যায় বা তার ক্ষমতা যদি চলে যায়, অথবা বার্ধক্যজনিত কারণে বা ব্যক্তি জীবনের একটা নির্দিষ্ট সময় পরে অর্থ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে এই বীমার মাধ্যমে। দ্যাট মিনস হচ্ছে এই বীমা বা বীমা চুক্তির মূল বিষয়টি হচ্ছে কোনো একজন ব্যক্তি মারা গেলে অথবা অক্ষম হলে বা বার্ধক্যজনিত বা অন্য কোনো কারণে যদি ওই ব্যক্তির অক্ষমতা সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে একটি আর্থিক নিশ্চয়তা প্রদান করে। আমি আবারও বারবার বলছি, আর্থিক ক্ষতিপূরণ না, এখানের মধ্যে আর্থিক নিশ্চয়তা প্রদান করবে। জীবন বীমা সম্পর্কিত দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে নিশ্চয়তার চুক্তি। এর আগেও বলা হয়েছে জীবন বীমা হলো নিশ্চয়তার চুক্তি, কিন্তু কোনো ক্ষতিপূরণের চুক্তি নয়। জীবন হানি হলে ক্ষতির পরিমাণ অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, তাই এই ক্ষেত্রে বীমা গ্রহীতাকে জীবনের হানি বা ক্ষতির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। দ্যাট মিনস হচ্ছে যে তোমার যে ক্ষতিটা হলো, বীমাকারী প্রতিষ্ঠান তো ইচ্ছা করলে ওই ক্ষতি পূরণ করে দেওয়া সম্ভব না। দ্যাট মিনস তোমার হয়তো বা হাজবেন্ড মারা গেল, তোমার ওয়াইফ মারা গেল, তোমার ব্রাদার মারা গেল, সিস্টার মারা গেল, ফাদার মাদার মারা গেল, দ্যাট মিনস তোমার যে কাছের মানুষগুলো মারা গেল, সেই কাছের মানুষগুলোকে বীমাকারী প্রতিষ্ঠান হয়তোবা ইচ্ছা করলো যত টাকা দিয়েই সম্ভব ফিরিয়ে দেওয়া সম্ভব না। দ্যাট মিনস ক্ষতিটা পূরণ করা সম্ভব না, ক্ষতিপূরণ করা সম্ভব না, কিন্তু কথা হচ্ছে একটা আর্থিক নিশ্চয়তা করা সম্ভব, ওই জন্য নিশ্চয়তার চুক্তি এটা। এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ নিয়ে আমরা আগেও বলেছিলাম, বীমাযোগ্য স্বার্থ হচ্ছে যে এই ক্ষেত্রে জীবন বীমার ক্ষেত্রে বীমাযোগ্য স্বার্থ। তবে আমরা এর আগে বলেছিলাম বীমাযোগ্য স্বার্থ হচ্ছে বীমা যে সম্পত্তিটা, ওই সম্পত্তিটার উপর বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ জড়িত থাকতে হবে। দ্যাট মিনস হচ্ছে তুমি যে গাড়িটার জন্য বীমা করতে চাচ্ছ, তুমি যে বাড়িটার জন্য বীমা করতে চাচ্ছ, ওই গাড়ি অথবা বাড়িটা তোমার হইতে হবে। তুমি মিস্টার রহিমের গাড়ির জন্য বীমা করতে পারো না। ঠিক একইভাবে একজন হাজবেন্ডের জন্য ইচ্ছা করলে একজন ওয়াইফ বীমা করতে পারে। দ্যাট মিনস হচ্ছে যার হাজবেন্ড, ওই মহিলা কিন্তু তার হাজবেন্ডের নামে বীমা করতে পারে, অথবা পুরুষ তার ওয়াইফের নামে বীমা করতে পারে। কিন্তু একজন পুরুষ যদি আরেকজনের ওয়াইফের নামে বীমা করতে চায় তাহলে কিন্তু সম্ভব না, বা একজন ওয়াইফ যদি আরেকজনের হাজবেন্ড সম্পর্কে বা হাজবেন্ড এর জন্য বীমা করতে চাই তা কিন্তু সম্ভব না। দ্যাট মিনস হচ্ছে এইখানে বীমাযোগ্য স্বার্থ বলতে কি বোঝাচ্ছে, এরূপ চুক্তিতে বীমাযোগ্য স্বার্থ বিদ্যমান থাকাও এর অপরিহার্য বৈশিষ্ট্য হিসেবে গণ্য। বীমাযোগ্য স্বার্থ বলতে বীমাকৃত জীবনের উপর বীমা গ্রহীতার আর্থিক স্বার্থকে বোঝায়। দ্যাট মিনস হচ্ছে একটা ভালোভাবে খেয়াল করো, কারো হাজবেন্ড যদি মারা যায় সেই ক্ষেত্রে কিন্তু ওই ওয়াইফ আর্থিকভাবে আনস্টেবল হয়ে যায়, ঠিক আছে, অক্ষম হয়ে যায়। সেই ক্ষেত্রে তার হাজবেন্ডের মৃত্যুর পর সে যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে বীমাকারী প্রতিষ্ঠান ওই ওয়াইফকে একটি আর্থিক নিশ্চয়তা প্রদান করে। আর এটাকেই বলা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ, যে ওই হাজবেন্ডের উপর ওয়াইফের একটি আর্থিক স্বার্থ থাকতে হবে, তাহলে সে শুধুমাত্র তার হাজবেন্ডের বিপরীতে জীবন বীমা করতে পারবে। এরপর হচ্ছে চূড়ান্ত সদিচ্ছাসের সম্পর্ক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে সকল ধরনের চুক্তিভিত্তিক যে তথ্য, সত্য তথ্য, সেগুলো আদান প্রদান করতে হবে, তাকে আমরা চূড়ান্ত সদিচ্ছাসের সম্পর্ক বলবো। সো এই ক্ষেত্রে একই কথা বলা হচ্ছে, অন্যান্য বীমা চুক্তির নেই, এরূপ চুক্তিতে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত সদিচ্ছাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, যে কারণে উভয় পক্ষ একে অন্যকে সকল তথ্য সম্পূর্ণ ও নির্ভুলভাবে প্রদানে বাধ্য থাকে।
সঞ্চয় ও বিনিয়োগের উদ্দেশ্য, দ্যাট মিন্স হচ্ছে এই ক্ষেত্রেও বীমাকারী প্রতিষ্ঠানকে যে প্রিমিয়াম প্রদান করা হয় সেটার মাধ্যমে কিন্তু একজন বীমা গ্রহীতার সঞ্চয় বৃদ্ধি পায় এবং একজন বীমাকারী কিন্তু ওই অর্থটা অলস অবস্থায় ফেলে রাখে না, সে কিন্তু বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে এবং বিনিয়োগের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়। আবার একটা নির্দিষ্ট সময় পরে যদি বীমা গ্রহীতার কোনো ধরনের ক্ষতি না হয়, বীমা গ্রহীতা অথবা তার নমিনি ওই অর্থটা যখন ফেরত পায়, সে কিন্তু ইচ্ছা করলে তার সঞ্চয় সৃষ্টি হলো এবং সে ইচ্ছা করলে বিনিয়োগ করতে পারে। সো এই জায়গায় জীবন বীমার মাধ্যমেও কিন্তু সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। এরপর যেটা বলছি সেটা হচ্ছে মনোনয়ন ও হস্তান্তর। বলা হচ্ছে বীমাকৃত ব্যক্তি মারা গেলে, মারা যাওয়ার আগে কিন্তু বীমা করার সময় বীমা গ্রহীতা অবশ্যই তার নমিনি ঠিক করে যেতে হবে বা তার মনোনীত ব্যক্তি ঠিক করে যেতে পারে যে তার অবর্তমানে বা সে মারা গেলে ওই বীমাকৃত অর্থটা কোন ব্যক্তি গ্রহণ করবে, সে আগে থেকে সেটা ঠিক করে যেতে হবে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে বীমাকৃত ব্যক্তি মারা গেলে বীমা দাবি কাকে পরিশোধ করা হবে এই বিষয়ে ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম পূর্ব অনুমোদনকে মনোনয়ন বলা হয়। দ্যাট মিন্স আগের থেকে ঠিক করে যাওয়া যে আমার মৃত্যুর পর আমার ছেলে এই টাকাটা পাবে, আমার ওয়াইফ এই টাকাটা পাবে বা আমার বাবা এই টাকাটা পাবে, এই কথাটা লিখে যাওয়া, ঠিক আছে, যে কোন ব্যক্তি টাকাটা পাবে সেটাই হচ্ছে মনোনয়ন। বীমা গ্রহীতা এক বা একাধিক ব্যক্তিকে এরূপ মনোনয়ন দিতে পারে। দ্যাট মিন্স মনে করো কোনো ব্যক্তির ছেলে হচ্ছে 3টা, তাহলে সবাইকে মনোনয়ন দিয়ে যে গেল সবাই সমানভাবে টাকাটা পাবে, বা কে কত পার্সেন্ট টাকাটা পাবে সেটাও লিখে দিতে পারে যে বড় ছেলে এত পার্সেন্ট, মেজো ছেলে এত পার্সেন্ট, ছোট ছেলে এত পার্সেন্ট বা মেয়ে এত পার্সেন্ট, এইভাবে লিখে গেলে সেই অনুযায়ী কিন্তু টাকাটা বীমাকারী প্রতিষ্ঠান তার অবর্তমানে প্রদান করবে। মেয়াদি বীমার ক্ষেত্রে বীমা গ্রহীতা ইচ্ছে করলে বীমাপত্রের উপর তার সত্ত্ব হস্তান্তরও করতে পারেন। এরপর যে বিষয়টি সেটা হচ্ছে সমর্পণ মূল্য বা সারেন্ডার ভ্যালু বলা হয়। এটা হচ্ছে মনে করো একজন ব্যক্তি 10 বছরের জন্য বীমা করলো, কিন্তু 7 বছর বীমার প্রিমিয়াম প্রদানের পর ওই ব্যক্তি আর প্রিমিয়াম প্রদান করতে পারছে না তার আর্থিক দৈন্যতার কারণে। দ্যাট মিন্স হচ্ছে সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে করো একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য খুব ভালোই চলছিল, সে 10 বছরের জন্য একটা বীমা করছে, একটা নির্দিষ্ট সময় পর পর প্রিমিয়াম প্রদান করবে, কিন্তু মনে করো এই যে করোনার মধ্যে তার ব্যবসা বাণিজ্য সবগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে তার ইনকাম কমে গেছে, সে এখন আর প্রিমিয়াম প্রদান করতে পারছে না। তাহলে কি বীমাটা ক্যান্সেল হয়ে যাবে বা সে কি টোটাল টাকা থেকে কিছুই পাবে না? এই জায়গায় বলা হচ্ছে সমর্পণ মূল্য নামে একটা সিস্টেম চালু আছে, সেটা হচ্ছে সে বীমাকারী প্রতিষ্ঠানকে সারেন্ডার করবে যে আমার পক্ষে আর প্রিমিয়াম দেওয়া সম্ভব হচ্ছে না, আমি বীমাটা ডিক্লাইন করতে চাচ্ছি বা বীমাটা আপনার সাথে চুক্তিতে স্টপ করতে চাচ্ছি। সেই জায়গায় বলা হচ্ছে বীমাকারী প্রতিষ্ঠান সে এই পর্যন্ত যে পরিমাণ প্রিমিয়াম প্রদান করেছে তার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ কেটে নিয়ে বাকি অংশটা তাকে সারেন্ডার ভ্যালু হিসেবে বা সমর্পণ মূল্য হিসেবে প্রদান করবে। এই বিষয়টা হচ্ছে সমর্পণ মূল্য। বলা হচ্ছে জীবন বীমাপত্রের বিশেষত আজীবন ও মেয়াদী বীমাপত্রের বীমা গ্রহীতা অনেকদিন কিস্তি দেওয়ার পর যদি বীমাপত্র চালু রাখতে না চাই, দ্যাট মিন্স বন্ধ করে দিতে চাই কোনো কারণে, মানে তার আর্থিক সমস্যা অথবা কোনো কারণে, তা বীমা কোম্পানি বরাবর সমর্পণ করতে হয়। দ্যাট মিন্স সারেন্ডার করতে হয় যে আমি দিতে পারছি না, এই জন্য সে যে মূল্য পায় তাকে সমর্পণ মূল্য বা সারেন্ডার, ইংলিশে বলা হচ্ছে সারেন্ডার ভ্যালু। আমরা মাঝে মাঝে বলি না যে সারেন্ডার করো, হ্যাঁ, বাংলা ছায়াছবিতে আমরা দেখি পুলিশ ভিলেনকে সারেন্ডার করতে পারে, হ্যান্ডস আপ, ঠিক আছে, সারেন্ডার করো, হাত উপরে তুলে সারেন্ডার করো। দ্যাট মিন্স তুমি সমর্পণ করে ফেলছো যে আমার আর কিছু করার নেই, হ্যাঁ, আমি অপারগ। অন্য বীমার ক্ষেত্রে সাধারণত এই নিয়ম প্রযোজ্য হয় না, শুধুমাত্র জীবন বীমার ক্ষেত্রে এই নিয়মগুলো প্রযোজ্য হয়ে থাকে এবং জীবন বীমার ক্ষেত্রে আজীবন ও মেয়াদী বীমাপত্রের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে জীবন বীমা সম্পর্কিত বৈশিষ্ট্যের আরেকটি বিষয় হচ্ছে এবং যে লাস্ট বৈশিষ্ট্য সেটা হচ্ছে মৃত্যুহার পুঁজি নির্ভরতা। বলা হচ্ছে জীবন বীমার মৃত্যু ঝুঁকির উপর প্রিমিয়ামের হার নির্ভর করে, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একজন 50 বছরের ব্যক্তির মৃত্যু হার বেশি থাকে একজন 20 বছরের ব্যক্তির চেয়ে। সো ওই প্রিমিয়ামটা নির্ধারণ হবে যে কোন ব্যক্তির মৃত্যু হারটা কত বেশি সেটার উপর, সেটাই হচ্ছে মৃত্যু হার পুঁজি নির্ভরতা। সো ধন্যবাদ স্টুডেন্টরা মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য।
আশা করি আগামী ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে পড়াশোনা করব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।